হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলছে, অনেকগুলো মার্ডার কেসের মধ্যে আপনার নাম। তখন বলছে, এই শাট আপ, তোমাকে না বাড়ি থেকে তুলে আনতে পারি। বলে, হ্যাঁ অবশ্যই করতে পারেন, এই যুগে যেরকম রাক্ষস জন্মেছে সেরকম অবতারও জন্মেছে। বলছে, কি বলতে চাইছো তুমি? বলে, না আপনি এখন আমার পরম আত্মীয়, আমার শালিকা এখন আপনার বাড়ির বউ, আর আপনি আমাকে হুমকি দিচ্ছেন। 4জন বাউন্সার যে নিখোঁজ তার জন্য পরশুরামকে ফোন করেছে, মানে শিবপ্রসাদকে। বলছে, তুমি জানো নিশ্চয়ই ওরা কোথায়? বলে, আমি কি করে জানবো? বলে, তুমি ওখানে ছিলে, তুমি তো জানবে যে মানে কোথায় গেল ওরা। শিবপ্রসাদ বলছে, আগে না, গন্ডগোল দেখে আমি সোজা বাইরে বেরিয়ে যাই, তারপরে গাড়িতে বসে থাকি। তো পরশুরাম বলছে, আমি সামান্য একটা বীমা কোম্পানির এজেন্ট, দিন আনি দিন খাই, আপনার কি মনে হয় আমি এসব করতে পারি? বলছে, আমি সেটা বলিনি, কিন্তু তুমি সত্যিই জানো না যে ওরা কোথায়? বলে, না আমি কি করে জানবো? আর এদিকে পরশুরাম তো মনে মনে ভাবছে, আটকে রেখে তো ওদেরকে সমস্ত ডিটেলস জিজ্ঞাসা করছে আর কি। আর এদিকে পরশুরামের মানে শালি কিন্তু সমানে ভেবে যাচ্ছে যে আমার চোখ কেন বেঁধে দিয়েছিল জামাইবাবু, ব্যাপারটা কি? কিছুতেই কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। কর্ণ চ্যাটার্জি এদিকে ছেলের বউকে বলছে, আর 13 ডেজ আছে তোমার কাছে, তার মধ্যে যদি তুমি তোমার কথা না রাখো তোমাকে কিন্তু টানতে টানতে বাড়ি থেকে বের করবো, আর তোমার দিদিকেও শেষ করবো, আর তোমার বাড়ির লোককেও শেষ করবো। এরকমভাবে ধমকি দিয়ে চলে যায় কর্ণ। তটিনীর বোন বলছে, শ্বশুরমশাই চলে যাওয়ার পর 13 দিন কেন, সারা জীবন আমি এই বাড়িতেই থাকবো। ওই যে বলেছি শাঁকা সিঁদুর নিয়েই যাব, আর আপনি যদি আগুন লাগাতে চান আমি দেশলাইটা এগিয়ে দেব, কারণ আই লাভ কবির, এভাবে বলছে। ওদিকে ওদিকে তটিনী তার ছেলে মেয়েদের সাথে বসে গল্প করছে যে কখন বলেছি একটু জুঁই ফুলের মালা, একটু সেফটি পিন আর একটা টিপের পাতা এনে দিতে, কিন্তু এখনও আসার নাম নেই। এরপরে দেরি করে আসবে আর এসে বলবে যে কোনো বিমার ক্লায়েন্টকে পেয়ে গেছে, কেউ সিন্ধি থেকে, কেউ সিন্ধি, কেউ মারোয়ারি, আর ওই 2% কমিশন। এই 2% কমিশন নিয়ে 9 বছর কাটিয়ে দিলাম, কারণ এরপরে তো এক্ষুনি আমার ডাক আসবে, ওদিকে রিহার্সাল আছে, তারপরে আবার শো মানে শুরু হয়ে যাবে শ্যামা। এরপরে তো পিকো তার মাকে প্রশ্ন করছে যে বেঙ্গলি বুকে দেখলাম যে মানে কাণ্ড স্টিম, এই হোয়াট ইজ কাণ্ড মাম? বলছে যে, ওফ দোহাই তোর পিকো, তুই একটু চুপ কর, যেন একটা কোয়েশ্চেন ব্যাংক, একদম এত প্রশ্ন করে কেউ? এমনিতেই চারিদিকে এত টেনশন, কি হচ্ছে কে জানে। নেল পলিশ পড়ছে আর বকবক করে যাচ্ছে। বকবক করতে করতে ওদিকে দেখা যাচ্ছে পরশুরাম ঢুকছে, আর লাট্টু পিকো কিন্তু দেখে ফেলেছে। ঢুকে চুপচুপ করে ফুলের মালা টালাগুলো রাখে, আর এদিকে ওর বউ তো বকবক করেই যাচ্ছে। কি দেখে যে বিয়ে করেছিলাম, তখন কত প্রেম যেন চোখে হারাতো। বলে, হোয়াট ইজ প্রেম মা? বলে, ওহ দোহাইল পিকো তোর, চুপ কর এবার। হোয়াট ইজ প্রেম বড় হলে বুঝতে পারবে, আজকে আসুক, লেট করিয়েই ছাড়বে। কোন বীমা কোম্পানিকে উদ্ধার করছে কে জানে। এরপর পরশুরাম চুপ করে ফুলের মালাটা মাথায় পরাতে যাবে কি, কে বলে উঠে দাঁড়িয়ে পড়ে মানে তটিনী। এবার পরশুরামকে দেখেই তো তার মুখের হাসি যেন থামছে না একদম। সে খুব খুশি হয়ে যায়, লজ্জাও পাচ্ছে পরশুরামকে দেখে। তখন লাট্টুপি করে বলছে, এই দেখো, এক্ষুনি মা কিন্তু অ্যাংরি ওম্যান ছিল, এক্ষুনি তোমাকে দেখে সব রাগ যেন একদম কোথায় মিশে গেল। তার মা তো লজ্জা পাচ্ছে, বলছে, সত্যি মা তোমাকে দেখে খুব খুশি হয়ে যায়, তোমাকে খুব ভালোবাসে মা। কখন থেকে অপেক্ষা করছি জানো তো, তুমি এত দেরি করলে। বলে, ফুলের মালাটা পরিয়ে দিই? বলে, তুমি পারবে না। বলে, পারবো না মানে? 9 বছর ধরে তোমাকে সাজাচ্ছে কে? এই বলে কিন্তু ফুলের মালাটা পরিয়ে দিচ্ছে পরশুরাম তার বউকে। আর তার বউ যথেষ্ট লজ্জা পাচ্ছে, মুচি মুচি হাসছেও আবার। আর লাট্টুপি করে দেখে তো খুব হাসছে, যেন খুব মজা লাগছে তাদেরকে। তটিনীও বারবার করে তার বরের দিকে তাকাচ্ছে, তার বড় তার বউয়ের দিকে তাকিয়ে আছে আর মালাটা পরিয়ে যাচ্ছে। এরপরে বলছে, তুমি কি করছিলে? বউকে বলছে। তটিনী বলছে, নেল পলিশ পরছিলাম। বলে, দাও আমি পরিয়ে দিচ্ছি। বলে, না তুমি পারবে না। বলে, মিডিল ক্লাস বাড়ির হাজব্যান্ডরা তার বউকে নেল পলিশ পরাতে পারবে না, এটা হতেই পারে না। হ্যাঁ লিপস্টিকটা সেটা তাদের ব্যাপার, লিপস্টিক লাগানোটা মেয়েদের পূর্ণ অধিকার। তো পিকো বলছে, বাবা হোয়াট ইজ পূর্ণ অধিকার? বলে, ওফ তুই চুপ করবি এবার, আমার এখন একটা দুরূহ জটিল কাজ আছে, তোর মাকে নেল পলিশ পরানো। এই বলে পরশুরাম কিন্তু নেল পলিশ পরিয়ে দিচ্ছে 2 হাতে। আর যখন নেল পলিশটা পরাচ্ছে, তটিনী কিন্তু তার বরের দিকে তাকিয়েই আছে সমান তালে, চোখ ফেরাতে পারছে না, মানে ফেরাচ্ছেও না। আর পরশুরামও নেল পলিশ পরাতে পরাতে তটিনীর দিকে তাকাচ্ছে, আর বাচ্চারা দেখছে আর হাসছে। এরপর বউয়ের কানে কানে বলছে, আই লাভ ইউ, ভালোবাসি তোমায়। তখন ওদিকে লাট্টু বলছে, এই শোন, মানে মায়ের কানে কানে কি বললো রে ফিসফিস করে? বলছে, আমি শুনে ফেলেছি। বলে, কি? বলে, তোকে শুনতে হবে না, তুই এখন অনেক ছোট আছিস, এখন দেখবি মা উত্তর দেবে। তখন তো তার মাও উত্তর দেয়, আই লাভ ইউ টু, খুব ভালোবাসি। তখন পিকো বলছে, আমি সব শুনে ফেলেছি।
তখন তারা বলছে কি শুনে ফেলেছিস? বলে এই যে তুমি মায়ের কানে কানে আই লাভ ইউ বললে, আর মাও বললো যে আই লাভ ইউ টু। বলে না, আমি তোর মায়ের কানে কানে ভুলটা ঠিক করে নিতে বলেছি। বলে না, আমি শুনে ফেলেছি। তারপরে পিকো তার বাবার কাছে দৌড়ে গিয়ে বলে যে আমাকে তুমি ভালোবাসো না? বলে হ্যাঁ, খুব ভালোবাসি। বলে আমাকেও আই লাভ ইউ বলো। তখন তার বাবা তাকেও আই লাভ ইউ বলে। এবার তো লাট্টু দৌড়ে যায় যে পা, তুমি আমাকে ভালোবাসো না? বলে হ্যাঁ, খুব ভালোবাসি। বলে তাহলে আমাকে আই লাভ ইউ বলো। তখন দুজনকে আই লাভ ইউ বলছে আর খুব করে আদর করে দিচ্ছে। এরপর তো তটিনী শাড়ি চেঞ্জ করতে চলে যায়, আর শিবপ্রসাদ তার বাচ্চাদের নিয়ে আছে। ঠিক সেই সময় কিন্তু শীতল ফোন করেছে। ফোন করে বলছে তোমার আয়ুটা না অনেক লম্বা, বুঝতে পেরেছ, যার জন্য তুমি বেঁচে গেলে। তো পরশুরাম বলছে হ্যাঁ হ্যাঁ, না না, আমি এখন যেতে পারবো না, আসলে আমাদের মানে হাউজিং কমপ্লেক্সে না মানে একটা অনুষ্ঠান আছে। বলে জানি তো, রবীন্দ্রনাথের শ্যামা, মনে আছে তোমার? আমারও শ্যামা হওয়ার কথা ছিল, আর তুমি বজ্রসেনের গান গাইতে। এভাবে বলছে। পরশুরাম কথা ঘুরিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ, সইটা করলেই, দুটো সই করলেই হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। ঠিক সেই সময় কিন্তু তটিনী চলে আসে। মানে ওদিকে তো মানে শীতল বুঝতেই পারছে যে কথাটা অন্যরকমভাবে বলছে, বাড়ির লোক আছে বলে। তো তটিনী এসে বলছে চলো, দেরি হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ, তোমরা এগো, আমি যাচ্ছি। এই বলে তারা বেরিয়ে পড়ে। তো পরশুরাম এবার কিন্তু তার রূপে ফিরে এসেছে। এবার শীতলকে বলছে, বলে শীতল, তুমি আমাকে খুন করতে চেয়েছিলে, নিজে হাতে নয়, বাবারকে দিয়ে। আর তুমি একটা গাড়িতে বসেছিলে, সেই গাড়ির নাম্বারটা বলে দেয় পরশুরাম। শীতল তো অবাক হয়ে যায়, তুমি জানো এসব? বলে হ্যাঁ। আবার সেই শ্যামার কথা বলছে। পরশুরাম রেগে যায়, বলছে যে আমার জীবনে একটাই নারী, তটিনী গাঙ্গুলি। শীতল বলছে চুপ করো একদম, না হলে লাশ ফেলে দেবো একদম। পরশুরাম বলছে আচ্ছা শিখিনি তরফদার, তুমি এখানে কেন, মানে এই অপরাধ জগতে তুমি কেন? তখন ও বলছে যে এই নামটা আমি ভুলে গেছি, যে শিখিনি মরে গেছে, মৃত্যু হয়েছে শিখিনীর। বলছে তোমারও হবে, শীতল, বাব্বার, কর্ণ চ্যাটার্জি সবাই তোমাকে একসাথে আক্রমণ করবে। তুমি ছবি হয়ে দেওয়ালে থাকবে, আর তোমার গলায় থাকবে বাঁশি মালা। বলছে তোমার পরশুরাম হওয়া আমি ঘুচিয়ে দেবো। বলে কিচ্ছু করতে পারবে না। পরশুরামের হাতিয়ার, মানে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান, এই পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার, নির্ভুল নিশানা। এখনো বলছি আমার পথ থেকে সরে যাও, নাহলে তোমার দিকে যদি আমার চেম্বার ঘুরে যায় তাহলে কিন্তু আমার নির্ভুল নিশানা কখনো ব্যর্থ হয় না। এই কথাবার্তা হওয়ার পর পরশুরাম ফোন রেখে দেয়, আর ওদিকে শীতল রাগের মাথায় আরো বকবক করতে থাকে। এদিকে জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির কাছে গেছে, বলছে আমি, আমার দোষটা কোথায় বলুন? আমি তো চেষ্টা করেছি, এখন আমার বাড়ির দুই মেয়ে যদি ওরকম করে, আমার মেয়েও তো বিয়েটা করলো এই বাঁধনটা বাঁধার জন্য, বলুন আমার ভুলটা কোথায়? কর্ণ বলছে সূত্রপাতটা হয়েছে তটিনীর থেকে। ভুবন বলছে না না, ওর থেকে কেন হবে, হয়েছে ডোডোর থেকে, ওই তো ফার্স্টে এর এই মানে কিডন্যাপটা করিয়েছিল। তারপর তাকেই চুপ করিয়ে দেয় কর্ণ চ্যাটার্জি, বলে তুমি চুপ করো, মেয়ের বাড়ি থেকে এসছো বলে বেশি কথা বলো না, নাহলে মেয়ে সমেত ছুঁড়ে ফেলে দেবো একেবারে। কর্ণ মানে জিৎ মুখার্জি বলছে আপনি এইভাবে আমাদের অপমান করতে পারেন না। এরপর ভুবন মানে জিৎকে চুপ করায়, বলে আপনি চুপ করুন, আমি কথা বলছি। বলছে দেখুন, আপনাদের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক, সেখান থেকে আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। আপনার বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে, এই বাড়ির বউ হয়েছে। কর্ণ বলছে কোথায় কোথায় বিয়ে করে এসেছে, আমার ছেলে কোথায়, কোথায় আমার ছেলে? ওই জেলে বসে এক টুকরো ভাত দিয়ে কোনো রকমভাবে ভাত কাপড়ের ব্যবস্থা, তাও স্পেশাল পারমিশন নিয়ে। অনেক কাঠখড় পুড়িয়ে কত কিছু করা হয়েছে। জিৎ মুখার্জি বলছে সবটাই তো আমরা করেছি, আপনি তো কিছু করেননি। কর্ণ অবাক হয়ে তাকিয়ে আছে জিৎ মুখার্জির দিকে। আমাদের বাড়ির মেয়েরাই তো সবটা করেছে, জুয়াটা তো আমরা খেলেছি। কর্ণ বলছে কিন্তু হেরেছি তো আমি। কর্ণ বলছে জুয়া খেলেছেন আপনারা, হেরেছি আমি। দান দিয়েছেন আপনারা, হেরেছি আমি। মানে এইভাবে আর কি কথাবার্তা চলছে তাদের মধ্যে অনেকক্ষণ থেকে। এরপর আরাধ্যা কফি নিয়ে আসে, বলে এইসব কেন আনলি তুই? বলে কেন তুমি কফি খাবে না? বলে তোর শ্বশুরমাসে যেভাবে অপমান করেছে তারপরে কিছু খাওয়ার গলা দিয়ে নামবে না রে। তারপর কর্ণকে বলছে যে এই বিয়েটার জন্য আমরা গাড়ি ভর্তি ভর্তি করে তত্ত্ব আনছি, আপনার ছেলেকে গাড়ি দিচ্ছি, ইম্পর্টেড কার, এরপরে ইউরোপ ট্যুর, মানে একটা প্যাকেজ, আরও কত কি, এগুলো কি আপনি নেবেন না? কোনোটা মানে গ্রহণ করবেন না? কর্ণ বলছে কোনো প্রশ্নই নেই। এরপরে তার মেয়েকে যে 13 দিনের জন্য রেখেছে সেই কথাটাও বলে। এরপরে জিৎ মুখার্জি বলছে আমি হাত জোর করে বলছি আপনাকে যে এরকমটা করবেন না। বলে হাত জোরটা আপনি তটিনী মুখার্জির কাছে গিয়ে করুন গিয়ে, আর ওই বাচ্চাটাকে বলুন গিয়ে, আর নন্দিনীকে বলুন ওই বাচ্চাটাকে যাতে না তোলে কোর্টে, কারণ ও যদি একবার আইডেন্টিফাই করে দেয় না তাহলে আমার ছেলেটার কী হবে সেটা একবার ভাবুন। কর্ণ বলছে ওই যে লাট্টু, সাপের বাচ্চা। এরপরে এই কথাটা কিন্তু মানে তটিনীর বাড়ির লোক পছন্দ করে না, বলছে প্লিজ, ও একটা শিশু। এই তুমি চুপ করো, শিশু? দরদ একবারে উতলে উঠছে না। আর আমার ছেলে কি আমার ছেলে নয়? মানে এই নিয়ে তর্ক বিচষা বেঁধে গেছে, তাদের বচসা বেড়ে গেছে তাদের মধ্যে আর কি। এরপরে বলছে শুনুন, আপনার মেয়েকে ঢুকতে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, আমার বাড়ির সামনে আমি গার্ড রেখেছিলাম, কিন্তু তারা উধাও, বুঝতে পেরেছেন? আর ওদিকে আরাধ্যা কিন্তু আবারও ভেবে যাচ্ছে সেই চোখ বন্ধ করতে বলেছিল তাকে, তারপরে এই গার্ডগুলো উধাও। এরপরে আরাধ্যা তার শ্বশুরের জন্যে
কফি নিয়ে আসলে তার ছেলের বলা কথাগুলো মনে পড়ে, কাউকে ছাড়বে না, আর কফিটা ছুঁড়ে ফেলে দেয়। খাবো না আমি কফি, এদের সাথে আতিথেয়তার আমার কোনো দরকার নেই, এরা আমার কেউ হয় না। এরপরে তো জিৎ মুখার্জি আরও রেগে যায়, আপনি কিন্তু আমাদের সাথে শত্রুতা করবেন না, বলে দিলাম, আপনার জন্য ভালো হবে না সেটা। আমাদেরও কিন্তু ক্ষমতা আছে, আমরা কোনো লেস পাওয়ারফুল নই। আমার বাড়ির মেয়ে আপনার বাড়ির ছেলেকে ভালোবেসেছে, ওদের বিয়ে হয়েছে, আমরা দুই পরিবার একসাথে হয়েছি। এবার শুধু ভাবুন আমরা কি করে বাঁচতে পারি। কর্ণ বলছে বাঁচার তো একটাই উপায়, ওই লাট্টু বলে বাচ্চা ছেলেটাকে তুলে নেওয়া আর তটিনীকে তুলে নেওয়া। বলছে বাঁশ না জন্মালে বাঁশি তৈরি হবে কি করে? তটিনীর বাড়ির লোক কিন্তু অবাক হয়ে যায় কথা শুনে। জিৎ বলছে তাহলে তুলে নিন, যা করার করে নিন আপনি। ভুবন বলছে না না, এখনই কিছু করা ঠিক হবে না, কোর্টে কেসটা চলছে, আমার মনে হয় যা কিছু করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। জিৎ বলছে চুপ করো, আমার মেয়ের ক্রাইসিসটা বোঝার চেষ্টা করো, ওর সারা জীবনের ব্যাপার, আমাদেরকে এটা করতেই হবে। যে 13 দিন পর কবিরকে এই বাড়িতে আসতে হবে, এসে আমার মেয়ের সাথে সংসার করতে হবে। ছোট্ট মেয়ে আমার, ভালোবেসে কবিরকে বিয়ে করেছে, কবিরের জন্য সবকিছু মেনে নিয়েছে। ও যদি স্বার্থপর হতো না তাহলে বিয়ে করতো না, কোনো অজুহাত দেখিয়ে দিত। আপনার ছেলে কবির এই কিডন্যাপের সাথে ইনভলভড, আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। আপনার বাড়িতে লক্ষ্মী এসেছে, লক্ষ্মীকে ঘরে রাখুন। অন্য বলছে রাখবো তো, আমার ছেলেকে এনে দিন, আপনার লক্ষ্মীকে মাথায় করে রাখবো, আর আমার ছেলেকে যদি না পায় এই লক্ষ্মীকে কিন্তু বাড়ি থেকে বিদায় করে দেবো, এই কথাটা বলে রাখলাম। কর্ণের কথা শুনে জিৎ মুখার্জি অবাক হয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।